মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সবাইকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ডাকসুর নতুন নেতৃত্বের। কার্যনির্বাহী কমিটির প্রথম সভা, দলীয় লেজুর ভিত্তিক রাজনীতিমুক্ত ক্যাম্পাস গড়ার অঙ্গীকার ডাকসু ভিপির। যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই। আমরা প্রতি শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করব, তাদের কথা বলে শোনার চেষ্টা করব। যে ক্যাম্পাসে যে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতির চর্চাটি হয় সেই চর্চাটি আমরা বন্ধ করব। জাতীয় নির্বাচনে ছাত্র সংসদের প্রভাব নিয়ে রাজনীতিকদের ভিন্ন মত। ইতিহাস পুনরাবৃত্তির আশা জামায়াতের, শিক্ষার্থী আর সাধারণ জনতার ভাবনা এক নয় বলছে বিএনপি। সে সময় যে ডাকসুটা হয়েছে, পরে সরকার আসছে আবার বিএনপি। জাতীয় রাজনীতিতে ডাকসুটার অবশ্য অনিবার্য একটা প্রভাব লক্ষ্য করা যায়। জনগণের চাহিদা একরকম, ছাত্রদের চাহিদা অন্যরকম। সুতরাং ছাত্রদের এই নির্বাচন দিয়ে বাইরের জাতীয় নির্বাচনের বিচার বিশ্লেষণ বা প্রভাব পড়বে কিনা এটা আমার মনে হয় না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। পেয়ার সহ 5 দাবিতে রাজপথে নামছে ধর্মভিত্তিক দলগুলো। 3 দিনের কর্মসূচি বাংলাদেশ খেলাফত মজলিসের, যুগপৎ আন্দোলনে জামাত ইসলামী আন্দোলন এনসিপির সঙ্গে আলোচনা। আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের সড়ক রেলপথ অবরোধ, পাবনায় হরতাল, বাগেরহাটে বিক্ষোভ। বিকেলের মধ্যে রাস্তা না ছাড়লে বল প্রয়োগের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলার বিচার শুরু। কুষ্টিয়ায় 7 জন হত্যায় হানিফিনুর বিরুদ্ধে প্রতিবেদন দাখিল। পৃথিবীর যে কোনো আদালতে দোষ প্রমাণ হবে বলছেন চিফ প্রসিকিউটর। বৃষ্টিস্নাত দিনে শহীদ মিনারে লালন কন্যা ফরিদা পারভিনকে শেষ শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম জানাজা অনুষ্ঠিত। দাফন হবে গ্রামের বাড়ি কুষ্টিয়ায়। অভিবাসনের পক্ষে বিপক্ষে বিক্ষোভে উত্তাল লন্ডন। মুখোমুখি অবস্থানে দেখা দেয় উত্তেজনা। বাংলাদেশে অধ্যুষিত এলাকায়ও বর্ণবাদ বিরোধী র্যালি। ডাকসুর ফলের প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে কিনা তা নিয়ে ভিন্নমত রয়েছে বিএনপি ও জামাতের। ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে আশাবাদী জামাত নেতারা বলছেন, ডাকসুর প্রভাব যে জাতীয় নির্বাচনেও ফেলে তার বড় নজির 70-এর নির্বাচনে আওয়ামী লীগের জয় ও 91-এ বিএনপির সরকার গঠন, যার পুনরাবৃত্তি ঘটতে পারে এবারও। তবে বিএনপি নেতারা বলছেন, বর্তমান বাস্তবতায় ছাত্র সংসদের ফলাফল তেমন প্রভাব ফেলবে না সামগ্রিক রাজনীতিতে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। অর্ধযুগ পর গত মঙ্গলবার অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল ঘিরে নানা পর্যালোচনা বিশ্লেষণ রাজনৈতিক অঙ্গনে। এবারের নির্বাচনে ডাকসুতে কেবল প্রথমবারের মতো জয়ই নয়, সব মহলকে চমকে দিয়ে 28 পদের 23টিতে নির্বাচিত হয়েছে শিবির সমর্থিত প্যানেল। এমনকি হল সংসদ নির্বাচনেও স্বতন্ত্রদের যে জয় জয়কার, সেখানেও ছিল শিবিরের সমর্থন। 2 দিন বাদে অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনেও 25 পদের মধ্যে জিএস এজিএস সহ 20টিতে নিরঙ্কুশ জয় পায় শিবির। বিপরীতে 2 কেন্দ্রীয় ছাত্র সংসদে কোনো পদেই ছাত্রদলের জয় না পাওয়া অবাক করে নানা মহলকে। দেশের গুরুত্বপূর্ণ 2 বিশ্ববিদ্যালয়ে নিজেদের ছাত্র সংগঠনের সাফল্যে আগামী নির্বাচনে বাড়তি সুবিধা পাওয়ার আশায় জামায়াত। ঐতিহাসিক কিছু নজির টেনে দলটির নেতারা বলছেন, ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে ডাকসুর ফলাফল প্রভাব ফেলবে জাতীয় রাজনীতিতেও। 70-এর গণঅভ্যুত্থানের পর সেই ডাকসু পরবর্তীতে কিন্তু যারা ছাত্রলীগ সেখানে বিজয় হয়, সেটার প্রভাবটা আমরা লক্ষ্য করেছি। আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসে 70-এর নির্বাচন। আবার 90-এর দশকে দেখা যায় সে সময় যে ডাকসুটা হয়েছে, পরে সরকার আসছে আবার বিএনপি। ডাকসুতে ছাত্রদল বিজয় হয়েছে। আমরা আশা করছি আগামী দিনের নির্বাচন সহ জাতীয় রাজনীতিতে ডাকসুটার অবশ্য অনিবার্য একটা প্রভাব
লক্ষ্য করা যাচ্ছে। যদিও কারচুপি প্রশাসনের পক্ষপাত সহ ডাকসুতে নানা অনিয়মের অভিযোগ তুলেছে ছাত্রদল। এমনকি ভোট গ্রহণ শেষ হওয়ার ঘণ্টা দেড়েক আগে ডাকসু নির্বাচন বর্জনও করেছে সংগঠনটি। আর জাতীয় রাজনীতিতে এসব নির্বাচনের প্রভাব কেমন পড়বে তা নিয়ে জামায়াতের বিপরীত অবস্থানে ছাত্রদলের অভিভাবক সংগঠন বিএনপি। এসব বৃহৎ অংশ তো বাইরে অপেক্ষা করেছে, যারা রাজনৈতিকভাবে অনেক ম্যাচিউর, যারা বছর বছর নির্দিষ্ট সময়ের পর ভোট দিয়ে অভ্যস্ত। সুতরাং আমরা মনে করি যে জনগণের চাহিদা একরকম, ছাত্রদের চাহিদা অন্যরকম। সুতরাং ছাত্রদের এই নির্বাচন দিয়ে বাইরের জাতীয় নির্বাচনের কোনো এই ধরনের বিচার বিশ্লেষণ বা প্রভাব পড়বে কিনা এটা আমার মনে হয় না। বিএনপি নেতারা মনে করেন বর্তমান বাস্তবতায় জাতীয় রাজনীতি আর ক্যাম্পাস ভিত্তিক নির্বাচনের সমীকরণে রয়েছে নানা তফাৎ। এটা যারা রাজনীতি করে তারাই বুঝতে পারে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ডাকসুর নতুন নেতৃত্ব। কার্যনির্বাহী পরিষদের প্রথম আনুষ্ঠানিক সভায় আগামী 1 বছরের জন্য প্রতিনিধিদের ভূমিকা কি হবে তা নিয়ে পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া ডাকসু থেকে যে 5 জন সিনেট সদস্য হতে যাচ্ছেন ঘোষণা করা হয়েছে তাদের নামও। অর্ধযুগ পর নতুন ছাত্র সংসদ পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। রোববার সকালে অনুষ্ঠিত হয় ডাকসুর প্রথম কার্যনির্বাহী পরিষদের সভা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য ও ডাকসু সভাপতি ডক্টর নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নবনির্বাচিত ভিপিজিএস সহ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের সদস্যরা। সভায় আলোচিত বিষয় ও বিভিন্ন সিদ্ধান্তের কথা জানান জিএস এস এম ফরহাদ। বলেন, রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে গিয়ে সব মতাদর্শের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 1 বছরে পরিষদের সব সদস্যের কি ভূমিকা হবে সেটি নিয়ে কার্যনির্বাহী পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে থেকে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হয়ে যে মতেরই থাকি না কেন, যে দলের যে মতের যে চিন্তার পার্সোনাল যা থাকুক না কেন, আমরা সবকিছু পেছনে রেখে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে শিক্ষার্থীদের ভয়েসগুলো রেজ করতে চাই, শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই, সবার প্রতিনিধি হয়ে সবাইকে ধারণ করে। সেই জায়গাটাতে আমরা একমত হয়েছি, সিদ্ধান্ত নিয়েছি আমরা শর্ট টাইমের মধ্যে এক্সিকিউটিভ প্ল্যানগুলো গ্রহণ করব। প্রত্যেকটা বিভাগ এবং যারা নির্বাচিত প্রতিনিধি তাদের 12 মাসে কী কাজ হতে পারে, কোন উইকে কী কাজ হতে পারে, টোটাল প্ল্যানটা আমরা শর্ট টাইমের মধ্যে করে আমরা কাজে নেমে পড়বো ইনশাল্লাহ। নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনে কারো জয় পরাজয় হয়নি, বরং নির্বাচন হওয়ায় বিজয় হয়েছে সবার। বিজয় হয়েছে জুলাইয়ের। আমরা কেউ জয় বা পরাজয় হয়নি, হার জিতের কিছু নেই, আমরা সবাই জিতে গিয়েছি। ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে। আমরা নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম, আমরা প্রত্যেক শিক্ষার্থীদের ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করবো, তাদের কথা বলার চেষ্টা করবো। ডাকসু থেকে সিনেটের 5 জন সদস্য কে হবেন তা ঘোষণা করেন জিএস এস এম ফরহাদ। ভিপি জিএস এজিএস সহ সদস্যদের মধ্যে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সাবিকুন নাহার তামান্না এবং অনাবাসিকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ হবেন সিন্ডিকেট মেম্বার। এছাড়াও ডাকসুর কোষাধ্যক্ষের দায়িত্ব কে নেবেন তা নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। ডাকসুর নতুন নেতৃত্ব পেয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। শেষ হয়েছে নির্বাচিত ছাত্র সংসদের জন্য 33 বছরের অপেক্ষা। শিক্ষার্থীদের স্বপ্নের ক্যাম্পাস গড়ার প্রত্যাশা জানিয়েছেন নবনির্বাচিত জিএস। আর ক্যাম্পাস থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নির্মূলের প্রত্যাশা ভিপির। তারা বলেন, জুলাইয়ের চেতনা ধারণ করে শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রতিফলন ঘটেছে নির্বাচনের ফলে। 33 বছর পর হলো ডাকসু নির্বাচন। দীর্ঘ অপেক্ষা, আশার আলো আঁধারি, দুর্ঘটনা, নানা শঙ্কা আর নাটকীয়তার পর অবশেষে নতুন নেতৃত্ব। ফল ঘোষণার পরদিন রোববার দুপুরে পাওয়া গেল নবনির্বাচিত জিএস মাজহারুল ইসলামের প্রতিক্রিয়া। বলেন, সব দল মত সঙ্গে নিয়েই কাজ করতে চান তারা। সেই সঙ্গে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রত্যাশা তার। বলেন, বিগত 1 বছর শিক্ষার্থীদের জন্য কাজ করার প্রতিফলন ঘটেছে নির্বাচনে। সকল মত দলের পার্থক্য রয়েছে, সবার জন্য আমাদের কাজ করার চাহিদা তৈরি হয়েছে এবং আমরা যেহেতু নিজেদের সাংগঠনিক কাঠামো কিংবা কর্মপরিধি দ্বারা সেটি আসলে এর আগেও প্রমাণ করেছি, আমরা আশাবাদ ব্যক্ত করছি যে তারা তাদের নিজস্ব পরিসরকে আরও এনহান্স করার ক্ষেত্রে আমাদেরকে পাশে পাবে। এদিকে নির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু জানালেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে লেজুর ভিত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড নির্মূলের প্রত্যাশা। বলেন, সামনের 1 বছর শুধু শিক্ষার্থীদের জন্যই কাজ করতে চান। এই ক্যাম্পাসে নিরাপদ এবং শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রথম কাজ হবে দলীয় যে লেজুর ভিত্তিক রাজনীতি চর্চা হয় সেই চর্চা
ব্যবস্থাটি বন্ধ করতে হবে। আমি চেষ্টা করব দলমতের বাইরে গিয়ে সবাইকে নিয়ে একটি নতুন জাহাঙ্গীরনগর বিনির্মাণের জন্য সকলকে সাথে নিয়ে কাজ করতে। সোমবার ক্যাম্পাস কার্যক্রম শুরুর পর নতুন কর্ম পরিকল্পনা করা হবে বলে জানিয়েছেন জাকসুতে নবনির্বাচিতরা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে জাতীয় ঐকমত্য কমিশন। দুপুর 2:30টায় এই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলকে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের নেতৃত্বে সংলাপে অংশ নেওয়ার কথা জানিয়েছে দলটির প্রেস উইং। আমন্ত্রণ পাওয়া কয়েকটি দল জানিয়েছে আজকের বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ নিয়ে দলগুলোর মধ্যে ঐকমত্য তৈরি হলেও এখনও চূড়ান্ত হয়নি বাস্তবায়ন প্রক্রিয়া। এরই মধ্যে গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবনা দিয়েছে কমিশন। এসব বিষয় নিয়ে সর্বশেষ 11 সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসে কমিশন। এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, বিকেল 3টা আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আজকের ঐকমত্য কমিশনের বৈঠক, যেখানে 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে। এরই মধ্যে কিন্তু যারা কর্মকর্তা রয়েছেন ঐকমত্য কমিশনের, তারা ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করছেন। রাজনৈতিক দলগুলোও আসা শুরু করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি 3টে থেকে 4টা পর্যন্ত প্রধান উপদেষ্টা বৈঠক করবেন এবং এর পরবর্তী ঐকমত্য কমিশনের সদস্যরা কথা বলবেন। আজকে মূলত জুলাই সনদ যেই দীর্ঘদিন ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের মধ্য দিয়ে যে ঐকমত্যে পৌঁছেছে, সেটি আসলে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যেই আটকে আছে সেটি নিয়ে মূলত আজকে প্রধান উপদেষ্টা কথা বলবেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আমরা জানি যে এরই মধ্যে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে 4টি প্রস্তাব দেওয়া হয়েছে, যেমন গণভোট, বিশেষ সাংবিধানিক আদেশ, অধ্যাদেশ ও নির্বাহী আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের প্রস্তাবনা দেওয়া হচ্ছে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে এই বিষয়টি নিয়ে একটি আমরা দেখছি মতভেদ রয়েছে এবং সেটি বেশ বড় আকারের। বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে আগামী 2 বছরের মধ্যে যাতে করে আগামী নির্বাচিত সংসদ সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলো বাস্তবায়ন করবে, এবং এটিও আসলে প্রাথমিকভাবে ঐকমত্য কমিশনের যেই প্রস্তাবনা, যে এটি বাস্তবায়নের প্রক্রিয়া, সেটির মধ্যে ছিল। তবে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে তারা গণভোট চান অথবা রাষ্ট্রপতির পক্ষ থেকে একটি ঘোষণাপত্র চান। আর এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা গণভোট এবং পরে তারা গণপরিষদ চায়, যার মধ্য দিয়ে নতুন সংবিধান তারা রচনা করতে চান। এমন নানা দ্বিধা বিভক্ত রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। সেটি নিয়ে আজকে একটি সমাধানে আসতে পারবে এমনটি কিন্তু আসলে প্রত্যাশা করছেন যারা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। পিআর ও জুলাই সনদ বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। সকালে পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলটির আমির মামুনুল হক জানান, আগামী 18 সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল এবং 19-26 সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বলেন, জুলাই ঘোষণাপত্রের মতো জুলাই সনদকেও কাগজে করে ফেলা যাবে না। মামুনুল হক আরও জানান দাবি আদায়ে যুগপৎ আন্দোলন নিয়ে জামাতে ইসলামী আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি, নেজামি ইসলামী পার্টি সহ বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চলছে। অন্যান্য দাবিগুলোর মধ্যে রয়েছে জাতীয় পার্টি ও 14 দলের রাজনীতি নিষিদ্ধ, নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা। এগুলো দেশের জনগণের অধিকার। যুগপৎ কর্মসূচির বিষয়টি প্রক্রিয়াধীন, আলোচনা চলছে। জামাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস, নিজাম ইসলাম পার্টি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ, এনসিপি, এই দলগুলোর সাথে বিভিন্ন পর্যায়ে আমাদেরও আলোচনা হয়েছে। সেই আলোচনাগুলো অনানুষ্ঠানিক। আমাদের মধ্যে বোঝাপড়া চলছে এবং শেষ পর্যন্ত অধিকাংশ দাবির ব্যাপারে আমাদের সকলের দৃষ্টিভঙ্গি অভিন্ন আমরা পেয়েছি।
ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতে গভীর নীল নকশা করা হচ্ছে কিনা সে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ DEAB আয়োজিত আলোচনায় রুহুল কবির রিজভী বলেন, দলের বিপথগামী কর্মীর প্রসঙ্গ এলে জামাতের অপকর্মের কথা চেপে গিয়ে পরিকল্পিতভাবে বিএনপির নাম বলা হয়। তার অভিযোগ, সরকার সুপরিকল্পিতভাবে এই কাজ করছে। একপাক্ষিক কিছু করলে দেশে নতুন ফ্যাসিবাদ জন্ম হবে বলেও সতর্ক করেন রিজভী। তিনি বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত পর্যায়ে হলো উগ্র সাম্প্রদায়িক রাজনীতির বিকাশ। অভ্যুত্থানে থাকা অনেকের মধ্যে একটি পক্ষ আরেকটি সংস্কৃতি নিয়ে আসতে চান দাবি করে রিজভী বলেন, সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার পায়তারা চলছে। কেউ যদি দেশকে পদানত করতে চায় বিএনপি সেটা হতে দেবে না বলেও মন্তব্য করেন তিনি। যে বিশ্ববিদ্যালয় এক ধরনের ফলাফল হয়েছে, যদি কোনো ইঞ্জিনিয়ারিং হয় এটা কিন্তু ধরা পড়বেই। এটা একটা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সামগ্রিক মেকানিজম যাতে একটি ছাত্র সংগঠনকে বিজয়ী করা যায়। রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সব মিলিয়ে কোনো একটা গভীর নীল নকশা তৈরি হচ্ছে কিনা যে টার্গেট করে যেখানে জাতীয়তাবাদী শক্তিকে ঘায়েল করতে হবে, আজকে মানুষকে ভাবিয়ে তুলেছে। 48 ঘন্টার মধ্যে নুরুল হক নূরের ওপর হামলাকারীদের আইনের আওতায় না আনলে যমুনা ও সচিবালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সকালে ঢাকা মেডিকেলে নুরুল হক নূরের শারীরিক অবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন তিনি। একই সঙ্গে অপরাধীদের আইনের আওতায় না আনার ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন দলটির নেতারা। বলেন, গতকাল নূরের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে। নূরকে বিদেশে উন্নত চিকিৎসার ঘোষণা দিয়েও সরকার টালবাহানা করছে মন্তব্য করে সরকারের এই ঘোষণাকে প্রত্যাখ্যান করেন দলটির নেতারা। জানান, প্রয়োজনে দল এবং পরিবারের পক্ষ থেকেই তাকে বিদেশে চিকিৎসা নিতে পাঠানো হবে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, সরকার প্রধানের ঘোষণার পরেও তারা জনাব নুরুল হক নূরকে নিয়ে বিদেশে নেওয়ার বিষয়ে তাদের যে সিদ্ধান্ত বা কার্যক্রম, এই কার্যক্রমে আমরা যথেষ্ট গড়িমসি লক্ষ্য করছি। যারা অন্যায় করেছে, অপরাধ করেছে, রক্তাক্ত করেছে, তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা গ্রহণ না করে তাহলে 48 ঘন্টা পর আমরা এমন কর্মসূচি দিব, সরকার কিন্তু আমাদেরকে আর থামাতে পারবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা এই ঘটনার সাথে সম্পৃক্ত, যে কারণে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই ঘটনার দায় নিয়ে অবশ্যই পদত্যাগ করতে হবে। দুপুরের সময় আরও থাকছে, নেত্রকোনা স্পিডবোট ডুবির 2 দিন পর আরও 3 লাশ উদ্ধার। নিয়ে নিখোঁজ 4 শিশুর মরদেহ, এলাকা জুড়ে শোকের ছায়া। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে 3 জেলায় চলছে বিক্ষোভ। ফরিদপুরে সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এতে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পাবনায় চলছে সকাল সন্ধ্যা হরতাল। আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ হয়েছে বাগেরহাটেও। আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে কয়েকদিন ধরেই চলছে বিক্ষোভ। রোববার সকালে আবারও পথে নামেন আন্দোলনকারীরা। টায়ারে আগুন জ্বালিয়ে এবং ব্যারিকেড দিয়ে ঢাকা খুলনা বরিশাল মহাসড়ক এবং ঢাকা বেনাপোল রেলপথ অবরোধ করেন ভাঙ্গার মানুষ। আটকে দেওয়া হয় ঢাকাগামী নকশিকাথা এক্সপ্রেস ট্রেন। এতে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনকারীদের দাবি, ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর 2 আসনের সঙ্গে যুক্ত করা যাবে না। হামিরদি ও আলগির মানুষ চায় না যে তারা এই ভাঙ্গা ছেড়ে অন্য কোনো থানায় সালতা বা নগরকান্দা যাইতে। যতদিন পর্যন্ত আমার এই 2 ইউনিয়নকে না ফেরত দিবে ততদিন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। পাবনার বেড়ায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ডাকা হয়েছে সকাল সন্ধ্যা হরতাল। লাঠিসোঁটা নিয়ে পিকেটিং করতে দেখা গেছে হরতাল সমর্থকদের। বেড়া পৌর এলাকায় বন্ধ রয়েছে যান চলাচল ও দোকানপাট। দীর্ঘদিনের আমাদের যে ন্যায্য দাবিটা, এইটা বঞ্চিত হয়েছে একটা দলের কারণে। এই আসনের যে পুনর্বহাল যদি না করে আমাদের হরতাল চলবে।
বৃষ্টি উপেক্ষা করে বাগেরহাটে 4টি আসন পূর্ণ বহালের দাবিতে সরকারি দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্থানীয়রা। আগামী 3 দিন অর্ধ দিবস হরতালের ঘোষণা দেন আন্দোলনকারীরা। সোমবার সকাল সন্ধ্যা হরতাল, অফিস আদালত বন্ধ থাকবে। ইসির এত মতিভ্রম কেন হলো? এই বিভ্রান্তির মধ্যে তারা কেন গেল যে বাগেরহাটের উপরে হাত দিয়ে সব ঠিকঠাক রেখে একটি আসন কমিয়ে দেওয়া হবে? শুধু জেলা শহর নয়, 9টি উপজেলাতেও একইভাবে নির্বাচন অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সহ সরকারি অফিস ঘেরাও করেন সর্বদলীয় কমিটির নেতাকর্মীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে ফরিদপুরে আছেন সহকর্মী শিকদার সজল, সরাসরি যাচ্ছে তার কাছে। বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু এই ফরিদপুরের ভাঙ্গার রাজপথে হাজারো মানুষ, তাদের একটাই দাবি যে ফরিদপুর 4 আসনের ভাঙ্গা উপজেলার যে আলগি এবং হামিরদি ইউনিয়ন কেটে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে, সেই 2টি ইউনিয়ন পুনরায় আবার এই পুনর্বহাল করে গেজেট প্রকাশ করতে হবে। ঠিক এরই দাবিতে কিন্তু আজ সকাল 6টা থেকে কিন্তু এই ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক কিন্তু অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ করছে এবং রাজপথে রয়েছে। পাশাপাশি কিন্তু ঢাকা থেকে বেনাপোল এবং এই খুলনা থেকে যে ফরিদপুর হয়ে যে ঢাকাগামী যে রেলপথ সেটিও কিন্তু অবরোধ করেছে। ইতিমধ্যেই কিন্তু এই খুলনা থেকে ছেড়ে আসা যে নকশিকাথা ট্রেনটি সেটি কিন্তু আটকে রয়েছে এবং আটকে রেখেছে এই স্থানীয় জনতা, এবং পাশাপাশি ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে কিন্তু তারা বিক্ষোভ করছে এবং সকাল 6টা থেকে এই বিক্ষোভ শুরু হয়েছে এবং তাদের দাবি যে এই যে 2টি ইউনিয়ন, এই 2টি ইউনিয়ন পুনরায় আবার ফরিদপুর 4 আসনে অন্তর্ভুক্ত করতে হবে। অন্তর্ভুক্ত করা না পর্যন্ত তারা কিন্তু এই রাজপথে থাকবে এবং এই সকাল থেকেই কিন্তু মহাসড়ক দুটিতে কিন্তু এই তারা অবস্থান করছে এবং এখানে কিন্তু গাছের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে কিন্তু তারা বিক্ষোভ প্রকাশ করছে এবং বিভিন্ন স্লোগানে কিন্তু তারা বলছে যে ভাঙ্গাকে দ্বিখণ্ডিত করা যাবে না, আলগি হামিদি আমার মা, এবং এই যে এই তারা কোনো রকমই এই ভাঙ্গাকে তারা কিন্তু ভাঙতে দিতে চায় না, তারা কিন্তু এই অখণ্ডিত তারা ভাঙ্গা চায় এবং তাদের এই 2টি ইউনিয়ন এই পুনরায় ফরিদপুর 4 আসনে সংযুক্ত না করা পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে এবং এখন যে সড়ক পথ এবং রেলপথ অবরোধ রয়েছে কিন্তু আরো কঠোর আন্দোলনে কিন্তু তারা যাবে এবং আরো কঠোর আন্দোলনে কিন্তু তারা যাবে, এমনটাই কিন্তু বলছেন এই হাজারো জনতা। এই ছিল কিন্তু ফরিদপুরের মহাসড়ক অবরোধের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ফরিদপুরে। সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের পক্ষে বিপক্ষে আন্দোলনের নামে ফরিদপুরে অবরোধ করে জনসাধারণের ভোগান্তি সৃষ্টি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলের মধ্যে অবরোধ তুলে নেওয়া না হলে বল প্রয়োগের মাধ্যমে সরিয়ে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও জানান, দীর্ঘদিন কারাবন্দী থাকা দণ্ডিতদের সাজার মেয়াদ কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ করে যারা বয়স্ক ও নারী কয়েদি রয়েছেন তাদের সাজার মেয়াদ কমানো হবে। নারীদের ক্ষেত্রে যাবজ্জীবনের মেয়াদ কমিয়ে 20 বছর করা হলেও পুরুষের বেলায় কিছুটা বাড়তে পারে। এছাড়া আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা ওই মেয়েদের ক্ষেত্রে হয়তো আমরা 20 বছর করে দিতে চাচ্ছি, ছেলেদের ক্ষেত্রে হয়তো আরও একটু বেশি হতে পারে। ফরিদপুরে যে অল্প 2টা ইউনিয়ন নিয়ে 2টা ইউনিয়নের সমস্যা আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব এবং পূজার ক্ষেত্রে কোনো ধরনের কোনো অসুবিধা যেন না হয় এই জন্য আমাদের যা করার আমরা সবই করব এবং পূজাটা যেন নির্বিঘ্নে এবং ধর্মীয় রীতিনীতি মেনে যেন করতে পারে এই জন্য আমরা সব ব্যবস্থা করে দেব। শুরু হলো আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলার বিচার। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেছেন তাদের হাতে অকাট্য তথ্য প্রমাণ আছে যা দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের দোষী প্রমাণ করা সম্ভব। এদিকে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে রিপোর্ট দাখিল করেছে তদন্ত সংস্থা। এদিন আরও 7 মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।
গত বছরের 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিনে ঢাকার আশুলিয়ায় ঘটে নারকীয় ঘটনা। 6 জনকে গুলি করে হত্যার পর মরদেহ তোলা হয় ভ্যান গাড়িতে। পাশে থাকা মোটরসাইকেল থেকে পেট্রোল নিয়ে ধরিয়ে দেয়া হয় আগুন। প্রসিকিউশন বলছে তখনও একজন জীবিত ছিলেন, তাকেও পুড়িয়ে হত্যা করা হয়। সব আইনি প্রক্রিয়া শেষে রোববার শুরু হলো জুলাই আগস্টের আলোচিত এই মামলার বিচার। এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। মরদেহ পোড়ানোর ভিডিও দেখানো হয় আদালতে। চিফ প্রসিকিউটর বলেন, যে তথ্য প্রমাণ হাতে আছে তা দিয়ে পৃথিবীর যে কোনো আদালতেই অভিযুক্তদের দোষী প্রমাণ করা সম্ভব। যে ধরনের এভিডেন্স আছে সেগুলো কোনো বিচ্ছিন্ন এভিডেন্স নয়, এগুলো অকাট্যভাবে প্রমাণ করার মতো অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণ করতে পারবো এবং দুনিয়ার যে কোনো আদালতেই যাওয়া হোক না কেন এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। শুনানিতে ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কিনা। তাজুল ইসলাম বলেন, এ ধরনের বিতর্ক তোলা অহেতুক। পুলিশ বাহিনীর বিভিন্ন সেগমেন্টের কথা আলাদা আলাদাভাবে এই আইনে উল্লেখ করা হয়েছে। এদের মাধ্যমে সংগঠিত অপরাধ যেটা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হবে, যেটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক পদ্ধতিতে সংগঠিত অপরাধ হবে, সেই অপরাধের দায়ে এই ডিসিপ্লিন ফোর্সের বা আর্ম ফোর্সেস লোকদের বিচার কেবলমাত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হতে পারবে, অন্য কোথাও নয়। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় 7 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ 5 জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। 5 জনের বিরুদ্ধে কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধের দায়ে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে। এটার ভিত্তিতে আমরা খুব সহসাই আনুষ্ঠানিক অভিযোগ বা ফরমাল চার্জ দাখিল করব। আগামী 29শে সেপ্টেম্বর এই ফরমাল চার্জ দাখিলের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন ট্রাইব্যুনাল 2-এ আবু সাইদ হত্যা মামলা এবং ট্রাইব্যুনাল 1-এ চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ হয়। এছাড়া আরও কয়েকটি মামলার শুনানি হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চাকরির জন্য নয়, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর তেজগাঁওয়ে পিকেএসএফ ভবন উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এর আগে অতিথিদের সঙ্গে নিয়ে পিকেএসএফ ভবন 2-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। পরে আয়োজিত আলোচনা সভায় তরুণদের চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, তার সরকার সব মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করছে। মানুষ কারো চাকরি করার জন্য আসে না, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য। কাজে সেটার দিকে যেন আমরা যেতে পারি, আমরা সবাইকে সে সুযোগ যেন দিতে পারি যে উদ্যোক্তা হওয়ার সুযোগটা তার আছে। সেই সুযোগটা নিল কিনা? এখনো বহু রকমের মানুষ উদ্যোক্তা হয়েছে, বহু রকম। প্রযুক্তি আমাদেরকে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে সমস্ত কাজে। কাজে সেই প্রযুক্তিকে ব্যবহার করে এখন সময় এসছে যে আমরা প্রতিটি মানুষকে তার সৃজনশীলতাকে কেন্দ্র করে যেখানে যেতে চায় সেখানে যাওয়ার সুযোগ আমরা করে দিতে পারি। হয়রানি কমাতে সেবা খাতে স্বচ্ছতা বাড়াতে চায় অন্তর্বর্তী সরকার। তাই কর আইনজীবীদের সেবা গ্রহীতাদের হয়রানি না করার অনুরোধ জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। দুপুরে আগারগাঁওয়ে রাজস্ব ভবনে এক অনুষ্ঠানে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের করে যাওয়া সংস্কার পরবর্তী নির্বাচিত সরকারের জন্য সহায়ক হবে। এ সময় আগামী বছর থেকে কর্পোরেট কর প্রদান পুরোপুরি অনলাইনে বাধ্যতামূলক করা হবে। এবছরই তৈরি করা হবে কর অ্যাপ। বলেন, কর আদায়ের প্রক্রিয়া ডিজিটাইজেশন করা গেলে অডিট সিলেকশন ও অডিট প্রক্রিয়া অটোমেটেড করা সম্ভব হবে। আগামী বছর থেকে আমরা কর্পোরেট ট্যাক্সকেও ইনশাআল্লাহ অনলাইন সাবমিশনে নিয়ে আসব এবং আমরা এই দুটোর জন্য কর্পোরেট ট্যাক্স এবং ইনকাম ট্যাক্সের জন্য ইভেন অ্যাপও তৈরি করে ফেলতে পারবো। সেবা পেলে কিন্তু ভালো সেবা পেলে কেউ আপনার কৃপণতা করবে না আপনার সেবার মূল্য। বিশেষ করে আমাদের রেভিনিউ সেক্টরে ট্যাক্স অফিসিয়ালদের, এনবিআর অফিসিয়ালদের, ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট, চার্টার্ড অ্যাকাউন্ট আছে, কোম্পানি সেক্রেটারি, তারা সবাইকে তো এটা। নির্বাচনের খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ শুরু হয়েছে আজ। অন্যদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করার কথা রয়েছে। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তারিফ রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি রকির কাছে। রকি,
দীর্ঘ ৩৫ বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 25শে সেপ্টেম্বর। সে উপলক্ষে যে প্রস্তুতি নেওয়া দরকার সেই প্রস্তুতিগুলোই নিচ্ছে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা যেটি বলছেন যে এবার নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে তাদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি কিন্তু একে একে নেওয়া হচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, আজকে কিন্তু চূড়ান্ত যে প্রার্থী তালিকা সেটি প্রকাশ হওয়ার কথা রয়েছে এবং সেটি প্রকাশ করতে করতে আসলে সন্ধ্যা নাগাদ এটি প্রকাশ করা হবে এমনটি আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি, এবার রাকসুতে 248 জন, সিনেটে 58 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং রাকসুতে ভিপি পদে 18 জন, জিএস পদে 14 জন, এজিএস পদে 16 জন প্রার্থী এখানে রয়েছেন। এছাড়া ছাত্রদল, ছাত্র শিবির এখানে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। বাকি যে 11টি প্যানেল রয়েছে তারা কিন্তু আংশিক প্যানেল ঘোষণা করেছে। আজকেও কিন্তু 2টি প্যানেল ঘোষণা করা হয়েছে। তারাও কিন্তু সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন এবং আপনারা জানেন যে গতকালকে যে ছাত্রদল সহ 2টি প্যানেল তারা ম্যানুয়ালি ভোট গ্রহণের একটি দাবি কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে, রাষ্ট্র কর্তৃপক্ষের কাছে তুলে ধরেছেন। এবং আমরা আজকে রাকসুর যে প্রধান নির্বাচন কর্মকর্তা এফ নজরুল ইসলামের সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলেছেন যে আসলে এখানে যেহেতু মোট ভোটার রয়েছে 28,905 জন, সেক্ষেত্রে আসলে ম্যানুয়ালি যদি এটি গণনা করা হয় সেটি আসলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং এই ভোটের ফলাফল দিতে আসলে কয়েকদিন পর্যন্ত সময় লাগবে বলে তারা জানিয়েছেন। যে কারণে আসলে ম্যানুয়ালি আসলে ভোট গণনা এবং ভোট গ্রহণ এটি আসলে এখানে সম্ভব নয়। যে কারণে আসলে ওএমআরেই আসলে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এমনটা আসলে তারা এখানে কিন্তু জানিয়েছেন। পাশাপাশি আমরা বিভিন্ন প্রার্থীর সঙ্গে কথা বলেছি, তারাও যেটি কথা বলছেন যে এখানে আসলে ওএমআর মেশিনে যেহেতু গণনা করা হবে, এই সব প্রক্রিয়া যেন স্বচ্ছ থাকে, কোনো ধরনের কোনো অস্বচ্ছতা যেন এখানে না থাকে। কারণ এত বছর পর একটি নির্বাচন হচ্ছে, শিক্ষার্থীদের ভোটের মাধ্যমে যেন যোগ্য প্রার্থীরা এখানে নির্বাচিত হন এবং শিক্ষার্থীদের দাবি আদায় নিয়ে তারা প্রশাসনের সাথে সামনে কথা বলেন। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে রাকসু নির্বাচনের এখন সর্বশেষ খবর। চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী তরিক, তিনি জানাবেন সেখানকার খবর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনের আজ মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম চলছে। সকাল 9:30 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের দোতলায় এই মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয় এবং এটি চলবে দুপুর 3:30 পর্যন্ত। এবং এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রমে টোটাল কেন্দ্রীয় সংসদের 4 জন সদস্য প্রার্থী হচ্ছে মনোনয়ন ফর্ম গ্রহণ করেন। তার মধ্যে 3 জন ভিপি প্রার্থী, 1 জন জিএস, বাকি 2 জন অন্যান্য পদে। এর পাশাপাশি হল সংসদের জন্য 2 জন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। এবং আমরা সকাল থেকেই দেখছি যে এই মনোনয়ন ফর্ম বিতরণ কার্যক্রমকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং যারা প্রার্থী হতে চান তাদের মধ্যে একটি উৎসাহ উদ্দীপনা বিষয় আমরা লক্ষ্য করছি। এছাড়া যারা প্রার্থী হবেন তাদের সবাইকে ডোপ টেস্ট দিতে হবে এমনটি আমাদের নির্বাচন কমিশন জানিয়েছেন এবং যদি ডোপ টেস্টের রেজাল্ট পজিটিভ আসে তাহলে প্রার্থীটা বাতিল হবে, তবে থাকবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ। এছাড়া এই চাকসু নির্বাচনে সর্বমোট 27,634 জন শিক্ষার্থী আসলে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী 12ই অক্টোবর। এবং এই নির্বাচনে সংসদের যে কেন্দ্রীয় সংসদের যারা প্রার্থী হবেন তাদের জন্য 300 টাকা ফি দিয়ে মনোনয়ন ফর্ম কিনতে হবে এবং যারা হল সংসদের প্রার্থী হবেন তাদেরকে দিতে হবে 200 টাকা করে। এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজধানীর শাহবাগে সমাবেশ করছেন প্রাথমিকের নিবন্ধন বঞ্চিত শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী তাসনিয়া নিশাত মিম, সরাসরি যাচ্ছে তার কাছে। মিম, 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও কিন্তু সুপারিশপ্রাপ্ত না হওয়ায় গণবিজ্ঞপ্তির দাবি জানিয়েছে এখানে উত্তীর্ণ বিভিন্ন প্রার্থীরা। আমরা যেটি দেখছি যে সকাল 10টা থেকেই কিন্তু তারা রাজধানীর এই শাহবাগ মোড়ে সমবেত হয়েছেন তাদের দাবিতে। আমরা যেটি দেখতে পাচ্ছি যে 31 ডিসেম্বর 2025 সাল পর্যন্ত শূন্য পদ যুক্ত করে দ্রুত সময়ের মধ্যে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার দাবিতে কিন্তু তারা এখানে
বিক্ষোভ করছেন এবং তাদের যেটি দাবি যে 1 লক্ষেরও বেশি পদের বিপরীতে 41,627 জন প্রার্থী কিন্তু সুপারিশপ্রাপ্ত হয় এবং 60,000-এর বেশি পদ শূন্য থাকার পরও এই 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 16,213 জন প্রার্থীকে নিয়োগ বঞ্চিত করা হয় বলে কিন্তু দাবি করছেন তারা। এবং তাদের যেটি দাবি যে সর্বোচ্চ মেধা এবং যোগ্যতার প্রমাণ দেওয়ার পরও তারা কিন্তু চূড়ান্তভাবে নিয়োগপ্রাপ্ত হননি এবং এই নিয়োগপ্রাপ্ত না হওয়ায় এই ক্ষোভ থেকেই কিন্তু তারা প্রচণ্ড হতাশা এবং মানসিক চাপ সহ পারিবারিক ও সামাজিক নিগ্রহের শিকার হচ্ছেন বলে প্রতিনিয়ত তারা কিন্তু তাদের এই বিক্ষোভে তারা কিন্তু দাবি করছেন। এবং তারা যেটি দাবি করছেন যে অবিলম্বে তাদের দাবি যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাবে। এবং তারা যেটি জানিয়েছেন যে তাদের এই বিক্ষোভরত বিভিন্ন প্রার্থীদের মধ্য থেকে 6 জনের একটি সদস্য কিন্তু ইতোমধ্যেই সচিবালয়ে গিয়েছেন তারা তাদের এই দাবিটি সচিবালয়ে পেশ করতে। এবং তারা যেটি জানাচ্ছেন যে সকাল 10টা থেকে শুরু হওয়া তাদের এই বিক্ষোভ তারা অব্যাহত রাখবে, তাদের দাবি মেনে নেওয়া না পর্যন্ত তারা তাদের এই বিক্ষোভটি অব্যাহত রাখার কথা জানিয়েছেন। এই ছিল আমার কাছে শাহবাগের মোড় থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম শাহবাগে। নতুন শুল্ক হার নির্ধারণের পাশাপাশি নানা জটিলতা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি তুলনামূলক বাড়ছে। চলতি বছরের জুলাই পর্যন্ত 7 মাসের টি-শার্ট, জগার, স্লিপারের মতো কম মূল্যের পণ্য অর্ডার নিয়ে 21.66% প্রবৃদ্ধি হিসেবে প্রায় 5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্কিন যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেক্সের তথ্য অনুযায়ী 2025 সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে আমদানি করেছে 4.98 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক। আগের বছরের এই সময়ে ছিল 4 বিলিয়ন মার্কিন ডলার। আবার একক মাস হিসেবে জুলাইতে 4.97% প্রবৃদ্ধি হিসেবে 730 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। চায়নার ডিউটি একটা বিরাট ফ্যাক্টর, যেখানে আমাদের বাংলাদেশ এই সুযোগটা অবশ্যই আমরা নিচ্ছি। 21% মতো আমাদের আপনার গ্রোথ অলরেডি আছে এবং সামনে আশা করতেছি এটা আরও বাড়বে। অবশ্য প্রতিযোগী দেশ ভিয়েতনাম বাংলাদেশের দ্বিগুণ অর্থাৎ 9.59 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করলো, প্রবৃদ্ধি হয়েছে 16.94%। একইভাবে বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে চীন, ভারত এবং পাকিস্তান। এক্ষেত্রে শুল্ক জটিলতায় মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের রপ্তানি কমেছে 21%। মূলত কম মূল্যমানের পণ্য হিসেবে পরিচিত টি-শার্ট, পোলো, জগার, স্লিপার রপ্তানি বাড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে টিকে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমরা নিট আইটেমটা বেশি করে থাকি এবং এটা আমাদের অনেক পুরানো মার্কেট বিধায় এখনো পর্যন্ত আমরা এইসব গুডসের উপরে অভ্যস্ততা থাকার কারণে কিন্তু আমরা মার্কেটটা ধরে রাখতে পেরেছি। 2024-25 অর্থ বছরে 13.79% প্রবৃদ্ধি হিসেবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে 7.54 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক। এখনকার জটিলতাগুলো দ্রুত নিরসন করা সম্ভব হলে যেমন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বাড়বে, তেমনি ঘুরে দাঁড়াবে বাংলাদেশের তৈরি পোশাক খাত। তবে ওটেক্সের তথ্য মতে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের দাম বেড়েছে 1.11%। সরকার এবং বিজিএমই আমাদের মেকারদের মধ্যে একটা সেতু বন্ধন করে আমাদেরকে ডিটেক্ট করতে হবে যে কোন কোন জায়গায় প্রতিবন্ধকতা রয়েছে। সবগুলিকে সমন্বয় করার জন্য একটা সমন্বয় সেল করা উচিত। সেই সমন্বয় সেলের মাধ্যমে আমাদেরকে বের করা উচিত কোথায় কোথায় সমস্যা আছে। সদ্য বিদায়ী 2024-25 অর্থ বছরে বাংলাদেশ 39.34 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে, যা আগের অর্থ বছর অর্থাৎ 2023-24 ছিল 36.15 বিলিয়ন মার্কিন ডলার। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরও থাকছে। রাতে এশিয়া কাপে ভারত পাকিস্তান মহারণ সুপার ক্লাসিকোতে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস, সমালোচনা এড়াতে বয়কট করবে বিসিসিআই, খবর ভারতের গণমাধ্যমের। নেত্রকোনার খালিয়াজুড়িতে ধনু নদীতে স্পিডবোট ডুবে নিখোঁজ থাকা বাকি 3 শিশুর লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে 4 শিশুরই লাশ মিলল। সকাল 9টার দিকে 5হাট গ্রামের কিনারায় 2টি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ধনু নদীর পাড়ে ভিড় করেন স্বজনরা। পরে দুপুরে একই স্থানে ভেসে উঠে শিশু সামিয়ার মরদেহ।
ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ 3টি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে শনিবার পাওয়া যায় শিশু তুষামনির মরদেহ। গত 12 সেপ্টেম্বর বিকেলে স্পিড বোটে কিশোরগঞ্জের ইটনারমৃগা এলাকায় বিয়েতে যাচ্ছিলেন কয়েকজন। পথে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লাগে স্পিড বোটটির। এ সময় নৌকার মাঝি ও স্পিড বোট চালকের ধস্তাধস্তিতে পানিতে পড়ে নিখোঁজ হয় 4 শিশু। বৃষ্টি স্নাত দিনে সর্বসাধারণের ফুলেল শ্রদ্ধায় সিক্ত হলেন লালন কন্যা ফরিদা পারভিন। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান তার ভক্ত স্বজন সহকর্মীরা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাত্রা করে মরদেহবাহী গাড়িটি। সেখানেই বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন। বিস্তারিত নিয়াজ শুভর রিপোর্টে। তিনি চলে গেলেন, রেখে গেলেন কালজয়ী কিছু গান আর হাজারো স্মৃতি, যে স্মৃতিতে কাতর পুরো সঙ্গীতাঙ্গন। লালন কন্যার চিরবিদায়ে প্রকৃতিরও যেন মন খারাপ। সকালের বৃষ্টি স্নাত আবহাওয়া উপেক্ষা করে প্রিয় এই শিল্পীকে চিরবিদায় জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন ভক্ত অনুরাগীরা। সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় বিদায় নিলেন এক গানের পাখি। বলতে কষ্ট লাগছে যে উনি আজকে আমাদের মাঝে নেই। আমার ছোটবেলা থেকে যখন আমি গান শিখেছি, বুঝতে শিখেছি, এই মানুষটার গান শুনেই আমি কিন্তু গানের জগতে এসেছি। তাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং তারা এই দুঃখকে যেন আপন করে নিয়ে ভুলতে পারে এবং শক্তিতে রূপান্তরিত করে এগিয়ে যেতে পারে। মাকে হারিয়ে সন্তানদের কান্না যেন বাদ মানছে না। তার হঠাৎ চলে যাওয়ায় অভিভাবকহীন হয়ে পড়েছেন অচিন পাখির সন্তানেরা। ওটাকে হারিয়ে আমরা সব হারিয়ে ফেলেছি। লালন সাহেবের যত গান আছে উনি এত সুন্দর করে সারা বিশ্বের কাছে প্রচার করেছেন, এটা আসলে বলে বোঝানো যাবে না। আমরা মা হারা হলাম, এতিম হলাম আমরা। শেষ বিদায় দিলাম, কিন্তু অন্তরে সবসময় উনি থাকবে। উনার শেষ আসলে বলে কিছু নাই। আপনারা সবাই দেশবাসী দোয়া করবেন তার জন্য। শেষ ইচ্ছা তার অচিন পাখি সঙ্গীত একাডেমি, এইটাই তার শেষ ইচ্ছা ছিল। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা হয় লালন সম্রাজ্ঞীর। এরপর গ্রামের বাড়ি কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয় মরদেহ। সেখানে জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হবে গানের পাখি ফরিদা পারভিনকে। নিয়াজ শুভ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। লন্ডনে অভিবাসন বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। ভার্চুয়ালি যুক্ত হয়ে ব্রিটেনের সরকার পরিবর্তনের ডাক দেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। দাবি জানান পার্লামেন্ট বিলুপ্ত করে নতুন ভোট আয়োজনে। বিক্ষোভে ভিড় সামলাতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এতে আহত হয়েছেন 26 জন পুলিশ সহ বেশ কয়েকজন। এ সময় আটক করা হয় কয়েকজন বিক্ষোভকারীকে। একই দিন বাংলাদেশে অধ্যুষিত এলাকায় হয়েছে বর্ণবাদ বিরোধী বিশাল র্যালি। শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। সেন্ট্রাল লন্ডনে শনিবার দুপুরে বিক্ষোভকারীদের ঢল নামে। অভিবাসন বিরোধী নেতা টমি রবিনসন এই বিক্ষোভের ডাক দেন। পুলিশের হিসাবে ইউনাইটেড দ্য কিংডম নামে এই মিছিলে অংশ নেন প্রায় 1,10,000 মানুষ। পাশাপাশি কাছেই সমবেত হয় বর্ণবাদ বিরোধীর ব্যানারে পাল্টা আরেকটি মিছিল। সেখানে উপস্থিত ছিলেন 5,000-এর বেশি মানুষ। মেট্রোপলিটন পুলিশ জানায় অভিবাসন বিরোধী বিক্ষোভকারীরা একাধিকবার ব্যারিকেড ভেঙে পাল্টা মিছিলে সমাবেশে পৌঁছাতে চেয়েছিল। এতে কয়েকজন পুলিশ কর্মকর্তা লাঞ্ছনার শিকার হন। উত্তেজনা ছড়িয়ে পড়ে সেন্ট্রাল লন্ডনের বিভিন্ন সড়কে। বিশ্লেষকদের মতে সাম্প্রতিক সময়ে লন্ডনের চরম ডানপন্থীদের এটি সবচেয়ে বড় সমাবেশ। অন্যদিকে অভিবাসী বান্ধব ও প্রগতিশীল শক্তিগুলো একত্রিত হচ্ছে। অ্যান্টি ফেসিস্ট মিছিলও হয় কিছু কিছু এলাকায়। বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসও ছিল প্রাণবন্ত প্রতিবাদী র্যালি। আমরা কমিউনিটির আমরা ডিভাইড করতে দিতাম না। if English Defence League attempt to come to Tower Hamlets, আমরা ইনশাআল্লাহ আমরা ইন সলিডারিটি দ্য হোল অফ টাওয়ার হ্যামলেটস আমরা বাড়াইমু। অভিবাসন বিরোধী আন্দোলনের শক্তি বাড়লেও পাল্টা প্রতিরোধও সমান তালে এগুচ্ছে। লন্ডনের বহু সম্প্রদায়ের এই শহরে বর্ণবাদের কোনো ঠাঁই নেই, এমনটাই জানান দিল টাওয়ার হ্যামলেটসবাসী। বাংলাদেশি শত শত মানুষের প্রতিবাদের ভাষায় উঠে এসেছে বর্ণবাদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে। তাদের প্রতিবাদের ভাষা এক, তাদের অবস্থান সবসময় ঐক্যবদ্ধ।
শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিলেন সুশীলা কার্কি। রোববার দেশটির প্রধানমন্ত্রী কার্যালয়ে যোগ দেন তিনি। সিংহ দরবারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবন থেকে কাজ শুরু করেন সুশীলা কার্কি। বিক্ষোভকারীদের আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় আপাতত সেখানে সরিয়ে নেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই তিনি আন্দোলনে নিহতদের পরিবারকে 10 লাখ রুপি করে সহায়তার ঘোষণা দেন। আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশও দেন তিনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে সবাইকে নিয়ে কাজের প্রতিশ্রুতি ডাকসুর নতুন নেতৃত্বের। দলীয় লেজুর ভিত্তিক রাজনীতিমুক্ত ক্যাম্পাস গড়ার অঙ্গীকার জাকসু ভিপির। জাতীয় নির্বাচনের ছাত্র সংসদের প্রভাব নিয়ে রাজনীতিকদের ভিন্ন মত। ইতিহাস পুনরাবৃত্তির আশা জামায়াতের। শিক্ষার্থী আর সাধারণ জনতার ভাবনা এক নয় বলছে বিএনপি। আসন বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের সড়ক রেলপথ অবরোধ। পাবনায় হরতাল, বাগেরহাটে বিক্ষোভ। বিকেলের মধ্যে রাস্তা না ছাড়লে বল প্রয়োগের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়ের।